শুরু করছি আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে তার বাড়ি উত্তর দিনাজপুরে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছে। নমস্কার, আমার নাম শ্রেয়সী কর্মকার, বাড়ি উত্তর দিনাজপুরে। তো যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আজ থেকে প্রায় বেশ কয়েক বছর, 3 বছর আগেকার ঘটনা। ঠিক আছে, প্রথমে বলে রাখি, আমার যিনি হাজব্যান্ড তিনি হচ্ছেন ব্লক অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো তার মাঝে মাঝে তার পোস্টিং হয় ও বিভিন্ন জায়গায়। ঠিক আছে, আমাদের বিয়ের পরে এটা আমার 2য় নম্বর পোস্টিং। মানে আমার যখন বিয়ে হয়, আমার আসল শ্বশুরবাড়ি হচ্ছে কলকাতায়, কিন্তু প্রথমে কলকাতা থেকে প্রথমে যাই হচ্ছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি থেকে আমার হাজব্যান্ডের পোস্টিং হয় হচ্ছে উত্তর 24 পরগনা, তারপর এখন উত্তর দিনাজপুর। এবং এই উত্তর দিনাজপুরেই ঘটনাটা ঘটেছে। এবার যেখানেই আমার হাজব্যান্ড পোস্টিংয়ে যেত আর কি, সেখানে আমিও যেতাম। এবং সরকার থেকে একটা ছোট বাংলো বা একটা বাড়ি তারা সরকার থেকে প্রোভাইড করতো আর কি। এবার উত্তর দিনাজপুরে যে বাংলোটা আমাদের প্রোভাইড করা হয়েছিল সরকারের থেকে, সেই বাংলোটা লোকাল যে জনবসতি তার থেকে প্রায় 600-700 মিটার দূরে। মানে আমাদের যে বাংলোটা ছিল আর কি, ছোট্ট মতো একটা বাংলো, 2তলা, সেই বাংলোর আশেপাশে কিন্তু লোকাল মানুষদের কোনো বাড়িঘর সেরকমভাবে ছিল না। ঠিক আছে, একটু নির্জন এলাকা। এবার ওই বাড়িতে একজন কর্মচারী ছিলেন যিনি আমাদের দেখভালের জন্য রাখা হয়েছিল, তার নাম ছিল হচ্ছে সুজয়। এবার বাড়িটা বিবরণ একটু প্রথমে বলে রাখি। একটা বড় গেট, ঠিক আছে, লোহার গেট, কালো রঙের গেটটা। দরজা দিয়ে ঢুকতেই বাড়ির যে সামনে একটা উঠোন মতো জায়গা, সেখানে দুদিকে কিন্তু একদিকে হচ্ছে বাগান, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, মানে ইটের রাস্তা আর কি, মানে আল রাস্তা যেরকম হয় ঠিক সেরকম একটা আল রাস্তার মতো আর কি, ইটের। আর একদিকে হচ্ছে সবুজ ঘাসের বাগিচা। একদিকে বাগান, একদিকে বাগিচা। এবং ওই যে সবুজ ঘাসের বাগিচা, সেখানে কিন্তু ছোট্ট মতো একটা টেবিল এবং 2-3টে চেয়ার রাখা হয়েছে। মানে অনেক সময় সকালবেলা ব্রেকফাস্ট বা বিকেলবেলার সময় কাটানোর জন্য ওরকম রাখা হয়েছে। বেশ সুন্দর গোছানো বাড়ি। এবং বাড়িটা ছিল 2তলা। এবং বাড়ির একদিক দিয়ে, মানে ডান দিকে যে একটা প্যাসেজ রয়েছে, সে প্যাসেজ দিয়ে গেলে বাড়িটার পেছন দিকে যাওয়া যায়। এবং পেছন দিকে কিন্তু কোনো ঘেরা নেই, মানে সামনের দিকে ঘেরা রয়েছে, দুদিকে পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু পেছন দিকটা কিন্তু কোনো ঘেরা নেই। এবং সেই জায়গায় পেছন দিকে একটা বেশ মাঝারি সাইজের একটা পুকুর রয়েছে, যে পুকুরটা দেখে বোঝা যাচ্ছিল যে বেশি ব্যবহার করা হয় না। মানে বেশি মানে কি, ব্যবহার করা হয়ই না। চারিদিকে গাছগাছালিতে ভরে গেছে এবং পুরো পুকুরটাকে ঘিরে ছোট বড় অনেক সাইজের গাছ রয়েছে। ঠিক আছে, মানে একটা নোংরা পুকুর, অব্যবহারযোগ্য একটা পুকুর। এবার ওটা ছিল বাড়ির পেছন দিকটা। এবং বাড়ির সামনের দিকটা খুবই সুন্দর। এবং যে বাগানটা রয়েছে, সেটা বাগানটা দেখেই বোঝা যাচ্ছিল যে সে বাগানের পরিচর্যা খুব ভালোভাবেই করা হয় প্রত্যেক দিন। এবার বাড়িতে ঢোকার পরে যেটা আমরা দেখি সেটা হচ্ছে নিচের তলায়, গ্রাউন্ড ফ্লোরে, বিশাল বড় একটা ড্রয়িং রুম আর কি। তার একদিকে একটা ছোট্ট মতো ঘর, যে ঘরটাকে মানে পুরনো জিনিসপত্র রাখা রয়েছে সেই ঘরে। এবং তার পাশে রয়েছে রান্নাঘর, এবং একদিকে রয়েছে ঠাকুর ঘর, এবং তার পাশে রয়েছে ওয়াশরুম। আর ড্রয়িং রুমে যা যা থাকে আর কি, সোফা, এইসব, টিভি এইসব রয়েছে। এবং উপরের তলায় রয়েছে 2টো ঘর, একটা হচ্ছে ফ্রন্ট ফেসিং, একটা হচ্ছে ব্যাক ফেসিং যে ঘরটা রয়েছে, সেই ঘরে একটা জানলা ছিল, বড় জানলা, এবং তার পাশেই ছিল একটা বারান্দা। ওই বারান্দা দিয়ে কিন্তু ওই যে পুকুর, পেছনের যে পুকুর, সে পুকুরটা কিন্তু ভালোভাবে দেখা যেত, মানে পরিষ্কার ভিউ। এবং ফ্রন্ট যে ভিউ ঘরটা ছিল, সেই ঘরে বারান্দা ছিল, কিন্তু সেটা রাস্তাঘাট দেখা যেত আর কি। তো আমরা দুজনে, আমি এবং আমার হাজব্যান্ড, ওই ফ্রন্ট যে ঘরটা, সেই ঘরটাতেই ছিলাম, কারণ পেছনের ঘরটাতে একটু মশা উৎপাত ছিল আর কি, সন্ধ্যা হলে মশা ঢুকতো, এর জন্য আমরা সেদিকটায় থাকতাম না সেই ঘরে। তো আমরা সেই প্রথমে ফ্রন্ট ফেসিং ঘরটাতেই থাকতাম। এবং ঘরে ঢোকার পরেই যে সুজয় বলে যে ছেলেটা, সে বেশ ভালোই আমাদের খাতির যত্ন করছিল আর কি। 2 দিন বেশ ভালোভাবেই কাটে। 3 নম্বর দিনকে আমার একটু স্বভাব ছিল, বিকেল হলেই হয় ছাদে, না হলে ওই বাড়ির যে উঠোন, সবুজ যে বাগিচা,
ঘাসের বাগিচা। সেখানে হয় আমি বই পড়তাম, না হলে হাঁটাচলা করতাম। ছাদে একই জিনিস আর কি, হয় ছাদে নাহলে ওই বাগিচায় আমার করতাম আর কি, প্রত্যেকদিন বিকেলেই 5টা 5:30টার দিকে। 3 নম্বর দিনকে বাড়িতে উঠে 3 নম্বর দিনকে আমি ওরকম বাগিচার মধ্যে বসে, ওই যে ছোট্ট মতো টেবিল চেয়ার রয়েছে সেখানে বসে আমি বই পড়ছি। আমার হঠাৎ করে মনে হয় যে কেউ যেন আমার পেছন দিক দিয়ে বেশ হন করে হেঁটে গেলে যেরকম একটা লাগবে, ফিল হবে, ঠিক সেরকমভাবে কেউ যেন একজন আমার পেছন দিক দিয়ে চলে গেল। তো আমি বই পড়ায় এত মত্ত ছিলাম যে প্রথমবারে কিন্তু আমি বুঝতে পারিনি সেরকমভাবে। আবার যেন মনে হলো কিছুক্ষণ পরেই, পরক্ষণেই, যে যে গেল আমার পেছন দিয়ে সে আবার ব্যাক করলো আর কি, মানে যেদিক দিয়ে গেছিলো সেদিকে আবার ফিরে গেল। তখন আমার একটু ব্যাপারটা অদ্ভুত লাগে। আমি পেছনে ঘুরে তাকাই, দেখি যে কোথাও কেউ নেই, এবং যে মেন গেট, সেই গেটটাও কিন্তু বন্ধ, ঠিক আছে। এবং সেই গেটটা খুললে একটা বিশাল বড় একটা লোহার গেট, সেটা খুললে তো আওয়াজ তো হবেই। কোনো রকম কোনো আওয়াজ কিন্তু ছিল না সেই সময়, হয়নি। তো পেছনে কেউ নেই, সুজয় নিজের ঘর মানে বাড়ির ভেতরে রয়েছে, কাজবাজ করছে। তা আমি কি করলাম, কত পাত্তা দিলাম না। আবার আমি বই পড়তে মনোযোগ করলাম। কিছুক্ষণ পরে আবার সেম জিনিস, আমি উঠলাম, উঠে এদিক ওদিক দেখলাম, কোথাও কেউ নেই। এবার আমি কি করলাম, ওই যে বাড়ির সাইড দিয়ে ডান দিকের প্যাসেজটা দিয়ে যে পেছনে যাওয়া যায়, সেখানে আমি যখন গেলাম, আমি দেখছি যে একদম নির্জন একটা পুকুর। হ্যাঁ, জায়গাটা পুরোই নির্জন, কেউ কোথাও নেই, কিন্তু একটা কেমন যেন বাচ্চা মেয়ে যেমন হাসলে যেমন আওয়াজ হবে, ঠিক সেরকম একটা আওয়াজ আমার কানে ভেসে আসছে, খিলখিল করে হাসির শব্দ। আমি অনেকক্ষণ ধরে এদিক ওদিক দেখার পরেও যখন কাউকে কিছু খুঁজে পেলাম না, আমি ফিরে এলাম। এসে আমি আবার সেখানেই বসলাম আর কি। এবার সুজয় যখন এলো আমাকে চা দিতে, তখন বিকেল প্রায় 6:45 বাজে, আমাকে সুজয় চা দিতে এসছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে সুজয়, আমি এরকম ফিল করলাম যে আমি বসেছিলাম, এরকম পেছন দিয়ে কেউ একটা বাচ্চা গেল আর কি, এবং আমি পেছনে গেলাম, তখন পুকুরের সামনে দিয়ে একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ পাচ্ছিলাম, কেউ কি ঢোকে নাকি বাড়িতে? ও এই কথাটা শোনার পরেই ও মুখ চোখের অভিব্যক্তি কেমন যেন একটা বদলে গেল। ও একটা এমন কিছু শুনে নিয়েছে যেটা ও শোনা উচিত ছিল না, ঠিক আছে। তো শোনার পরে ও বলছে, না না, এরকম এরকম কি করে হবে, কে এই বাড়িতে কি করে ঢুকবে, হ্যাঁ, এরকম করে অনেক কিছু বলে কথাটাকে এড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব বা ঘরের ভেতর ঢোকা যায় সেরকমভাবে চলে গেল আর কি। তো আমি আর কিছু বললাম না। পরের দিনকে রাতের বেলা, সেদিনকে আর কিছু হয়নি, পরের দিন রাতের বেলা আমি আর আমার হাজব্যান্ড দুজনে শুয়ে রয়েছে। আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়, এবং ঘুম ভাঙার পরে আমি যেটা ফিল করলাম যে একটু জল খেতে হবে, গলা ভীষণ তৃষ্ণা পেয়েছে। দেখলাম ঘরে কোনো জলের বোতল নেই, কোনো জগ নেই, কিছুই নেই, জল নেই ঘরে। আমি বেরোলাম ঘর থেকে বেরিয়ে সেকেন্ড ফ্লোর থেকে, এই ফার্স্ট ফ্লোর থেকে নিচের ফ্লোরে এলাম, গ্রাউন্ডে এসে আমি জল তো প্রথমে খেলাম, কিন্তু আমি যখন নিচে নামছিলাম আমার মনে হচ্ছিল কেউ যেন আমার সঙ্গে সঙ্গে আমার পাশে আমার সঙ্গেই নিচে নামছে, ঠিক আছে। এবং যেটা আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে সে কিন্তু আমার পাশেই রয়েছে। আমি যখন থেমে যাচ্ছি তখন সেও থেমে যাচ্ছে, আবার যখন আমি নিচে নামছি তখন সেও নিচে নামছে। তো আমি নিচে নামলাম, জল খেলাম, খাওয়ার পরে আমি যখন ফিরে আসবো তখন আমি শুনতে পেলাম একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ, ঠিক আছে। আমি চারিদিকে খুঁজছি, কোথাও কিচ্ছু নেই। এবার পুরো বাড়ি কিন্তু অন্ধকার। এবার আমি যেহেতু অনেকক্ষণ ধরে নিচে এসছি বা আশেপাশে দেখেছি, সেজন্য আমার অন্ধকারের মধ্যে কিন্তু চোখটা শুয়ে গেছিলো, সেজন্য লাইট জ্বালানোর আর দরকার পড়েনি। তো দেখতে পাচ্ছি আমি কোথায় কি রয়েছে না রয়েছে। আমি এদিক ওদিক দেখছি, কোথাও কিছু দেখতে পারছি না, কিন্তু ফিল করতে পারছিলাম যে আমি একা নেই, ঠিক আছে। আমার সঙ্গে আরও কেউ রয়েছে, একজন। সেই কান্নার শব্দটা ভেসে আসছে একটা ঘর থেকে। এবার আমি চারিদিকে দেখছি কোথায় কে রয়েছে না রয়েছে, কোথাও কিছু নেই। ওই যে রুমটা রান্নাঘরের পাশে যে একটা রুম বললাম, হ্যাঁ, যেটা পুরনো জিনিসপত্রে ভরা রয়েছে, সেই রুমে আমি ঢুকলাম। ঢোকার পরে লাইট জ্বালানোর চেষ্টা করছি, কিন্তু লাইটের সুইচ আমি খুঁজে পাচ্ছিলাম না। এবং ঠিক সেই সময় আমি দেখলাম ওই রুমে একটা কোণার মধ্যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। তার মানে দেখে মনে হচ্ছে একটা বাচ্চা কেউ দাঁড়িয়ে রয়েছে,
এবং সেই কিন্তু ওই ঘর থেকে কান্নার শব্দটা ভেসে আসছিল। ঠিক আছে, আমার ভীষণই একটা অদ্ভুত টাইপের লাগছিল যে এটা কে হতে পারে। কে এরকম করে কাঁদছে আমাদের বাড়িতে, কে ঢুকলো বা কী করে। আমি কে কে করছি কিন্তু কোনো সারা শব্দ কিন্তু সে দিচ্ছে না, সে কনস্ট্যান্ট কেঁদে যাচ্ছে। আমি যখন একটু ভয় লাগলো, আমি যখন বেরিয়ে আসবো তখন সে বলছে আমার সাথে একটু খেলবে। আমি এই শব্দটা শুনে, মানে কথাটা শুনে আমি রীতিমতো ভয় পেয়ে যাই, মানে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি চিল্লিয়ে উঠি এবং চেল্লানোর সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড এবং সুজয় দুজনে কিন্তু নিচে ছুটে আসে, এতটাই আমি জোরে চিল্লিয়েছিলাম। এবার ওরা আসার পরে দেখছে যে আমি একদম পুরো রীতিমতো ঘেমে নিয়ে একদম স্নান হয়ে গেছি এবং তারা দুজনে জিজ্ঞেস করে যে কী হয়েছে। আমি তার দুজনকেই সব কিছু বললাম এবং আমি দেখলাম এই ঘটনা শোনার পরে সুজয়ের মুখের মানে পুরো চেঞ্জ, ওর মুখ। হ্যাঁ, ও যেন কোনো কথাই বলছে না। প্রথম বারবার জিজ্ঞেস করছিল কী হয়েছে ম্যাডাম, কী হয়েছে। আমি যখনই এই কথাটা বললাম ওর কিন্তু কোনো কথা বলছে না, পুরো চুপ হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম না যে ওকে যদি যখনই এই বাচ্চা মেয়েটার বিষয়ে জিজ্ঞেস করছে তখনই ও এরকম চুপ হয়ে যাচ্ছে কেন। ও কি কিছু জানে, জেনেও কিছু বলছে না। এই জিনিসটা আমার মাথায় ঘুরতে লাগলো। তো আমার হাজব্যান্ড ছিল এমনই যে ও এইসব জিনিসের বিশ্বাস করতো না। ও খালি একটাই কথা বলছে যে এসব কিছু হয় না, তোমার দূর থেকে এসছো, নতুন জায়গায় এসছো, সেই জন্য তোমার এইসব মনে হচ্ছে, আর কিছুই না। এইসব একই কথা বলে যাচ্ছে, আর কিছু না। তো আমাকে উপরে নিয়ে যায়। আমি সেদিনকে রাতেবেলা তো ঘুম হয় না, আমি একাই জিনিস ভেবে যাচ্ছিলাম যে আমি হতে পারে আমি ভুল দেখলাম, ঠিক আছে, কিন্তু যে কথাটা আমি শুনলাম আমার সাথে কি একটু খেলবে, এইটা তো আমি ভুল শুনিনি, তাহলে এটা কে বললো। পরের দিন হয়, ঠিক আছে, সেদিনকে আর কিছু হয়নি। তারপরের দিনকে আমি ছাদের মধ্যে জামা কাপড় মেলছি। ঠিক সেই সময় আমি দেখছি, দুপুরবেলা আর কি, ছাদে জামা কাপড় মেলছি। আমি কি দেখছি যে একটা বাচ্চা মেয়ে সে পুকুরের সামনে এলো, ঠিক আছে, তার মুখটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, তার পেছন দিকটা আমি দেখছি। একটা বাচ্চা মেয়ে ফ্রক পরে রয়েছে, হ্যাঁ, পুকুরের সামনে বসলো, তার হাতে একটা পুতুল রয়েছে। সে ওই মাটিতেই বসে বসে খেলা করছে। হঠাৎ করে সে কোনোভাবে তার পুতুলটা ওই পুকুরে পড়ে যায় এবং সে কিন্তু সেটাকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দেয় এবং দেখে বোঝা যাচ্ছিল সে কিন্তু সাঁতার জানে না এবং সে জলের মধ্যে ঝাঁপটাতে থাকে। এবং সে পুতুলটা এতটাই একবার ভাসতে ভাসতে মাঝখানে চলে গেছিলো যে সেও কিন্তু পুতুলটাকে নেওয়ার জন্য মাঝখানে চলে গেছে এবং সে আর ফিরে আসতে পারছে না। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে নিচে আসি পুকুরের সামনে। এসে দেখছি যে জলটা এতটাই অশান্ত হয়ে গেছে যে সেটা বলবার নয়, এবং তার মুখ তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু একটা দেখছি যে জলের মাঝখান দিয়ে একটা বাচ্চা মেয়ের হাত ওপর দিকে উঠে এসছে, যে ইশারা করে বলছে যে আমাকে বাঁচাও, এরকম একটা ইশারা সে করছে। এবার আমি এতটাই খারাপ লাগছিল, আমি নিজে কিন্তু সাঁতার জানি না, কিন্তু আমার সেই সময় মনে হচ্ছিল যেভাবে হোক বাচ্চা মেয়েটাকে বাঁচাতে হবে, কারণ আমি তো জানি না সেটা কে। তো আমি রেডি হয়ে গেছিলাম যে জলে ঝাঁপ দেবো বাচ্চা মেয়েটাকে বাঁচানোর জন্য, কারণ সেই সময় সুজয় কিন্তু বাড়িতে ছিল না, ঠিক আছে। আমি যেই মুহূর্তে মানে ঝাঁপ দেবো জলে, ঠিক সেই মুহূর্তেই আমার হাজব্যান্ড কোনো কারণে ওই সময় সেদিনকেই বাড়িতে এসেছিল অফিসের কোনো ফাইল নিতে। দেখছে আমি বাড়িতে নেই, তো পেছনে এসে দেখছে এরকম আমি ঝাঁপ দিতে যাবো, আমি ঝাঁপ দেবই সেই মুহূর্তে পেছন থেকে আমার হাতটা খপ করে ধরেছে এবং বলছে কি করছো তুমি জানো না এখানে তুমি সাঁতার জানো না, তারপরে এই পুকুরটা কবে থেকে এরকম অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, ভেতরে কি নোংরা ফোংরা আছে, কি আছে না আছে কিছুই জানা নেই, তুমি এরকম না জেনে ঝাঁপ দিচ্ছ। তখন আমি তাকে বললাম যে দেখো ওখানে পুকুরটাতে একটা বাচ্চা মেয়ে পড়ে রয়েছে, ওর পুতুলটাকে বাঁচানোর জন্য গেছিলো, কিন্তু এখন আর উপরে উঠে আসতে পারছে না, ও মরে যাবে, হ্যাঁ ওকে বাঁচাতেই হবে। আমার হাজব্যান্ড পুকুরের দিকে তাকিয়ে বলছে কোথাও কেউ নেই, পুকুরে কেউ নেই, তুমি কী সব বলছো। আমি যখন সেখানে দেখছি পুরো পুকুর কিন্তু শান্ত, কিন্তু কিছুক্ষণ আগেই, হয়তো 5-6 সেকেন্ড আগেই আমি দেখলাম পুকুর থেকে একটা হাত উপরে উঠে ইশারা করছে যে আমাকে বাঁচাও। পুকুরটা একদম পুরো তোলপাড় হয়ে গেছিলো আর কি, অশান্ত হয়ে গেছিলো। সেখানে দেখছি পুরো শান্ত পুকুর
এটা কি করে সম্ভব? মানে যদি ওই যে বাচ্চা মেয়েটার হাতটা যদি নিচে চলেও যায়, একটা ওই যে পরিমাণ অশান্ত হয়েছিল সে পুকুরটা, সেটা সম্ভব নয় যে 5-6 সেকেন্ডের মধ্যে পুরো পুকুর শান্ত হয়ে যাওয়া। এটা মানে অসম্ভব একটা ব্যাপার। তো আমি আর কিছু না ভেবে সেখান থেকে চলে আসি। এবার বিকেলবেলা সুজয়কে আমি যখন জিজ্ঞেস করলাম, পুরো কথাটাকেই ও এড়িয়ে একটা প্রশ্নের উত্তর না দিয়ে ও কিন্তু সেখান থেকে চলে যায়। ঠিক আছে, আমি বুঝতে পারছিলাম যে ও কিছু না কিছু তো জানে, যেটা আমাদের কাউকেই বলছে না। তারপরে সেদিনকে রাতের বেলায় আমি আবার টের পেলাম আমাদের যে ঘরে আমরা শুই আর কি, সেই ঘরে দরজাটা খুলে কেউ একজন ঢুকলো। ঢুকে পুরো ঘরময় হেঁটে বেড়াচ্ছে। তার যে ফিল, মানে আমি বুঝতে পারছিলাম যে আমি এবং আমার হাজব্যান্ড দুজন ছাড়া আরও কেউ রয়েছে ঘরের মধ্যে, যে পুরো ঘরময় হেঁটে বেড়াচ্ছে এবং একটা খিলখিল হাসির শব্দ ভেসে আসছে। মানে হাসির শব্দটা এমনভাবেই ভেসে আসছে যেন মনে হচ্ছে সে অনেক দূর থেকে একটা হাসির শব্দ ভেসে যেরকম শব্দ হবে ঠিক সেরকম, কিন্তু সে কিন্তু আমাদের ঘরের মধ্যেই ছিল, যেটা আমি বুঝতে পারছিলাম। এই জিনিসটা প্রায় কয়েকদিন ধরেই হচ্ছিল। তো একদিনকে কি হয়, আমি সেমভাবেই ছাদের মধ্যে জামা কাপড় মেলছিলাম। তো আমি দেখছি যে সুজয় আমাদের বাড়ির পেছন দিক গিয়ে ওই পুকুরের সামনে বেশ গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়ানোর পরে সে হাঁটু গেড়ে সেখানে বসলো এবং বসার পরেই সে কিন্তু কান্নাকাটি শুরু করে দিল এবং বলল যে চুমকি, তুই এরকম করে ফিরে আসবি আমি বুঝতেও পারিনি। তুই এলি কিন্তু এরকমভাবে ফিরে এলি। এই কথাটা সে বারবার বলছে এবং সে কান্না করছে এবং বারবার বলছে আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। এই কথা কিন্তু সে বারবার বলছে। বাট এই জিনিসটা শোনার পরে আমার মধ্যে আর বুঝতে বাকি থাকে না যে সুজয় নিঃসন্দেহে কিছু না কিছু তো জানে, যেটা আমাকে বলছে না। ঠিক আছে, সেদিনকে রাতের বেলায় আমার হাজব্যান্ড আসার পরে আমি তাকে সব কিছু বলি, কিন্তু ওর একই জিনিস, ও একটা কথাও আমার বিশ্বাস করছে না। ঠিক আছে, পরদিন সকালবেলা আমি সুজয়কে জিজ্ঞেস করি যে আমি কিন্তু সব জানি যে তুমি কিছু না কিছু বাড়ির ব্যাপারে জানো, যেটা এই বাড়িতে হয়েছে, কিন্তু তুমি আমাকে বলছো না। বলছে না, আমি কিছু জানি না। তখন আমি তাকে বলি যে তাহলে তুমি আর কালকে দুপুরবেলায় পুকুরের সামনে গিয়ে চুমকি কার নাম বলছিলে, যে চুমকি বাবা বলছিলে যে আমায় ক্ষমা করিস, আমাকে তুই এরকমভাবে ফিরে এলি আমি বুঝতে পারিনি, কে চুমকি? হ্যাঁ, তখন ও একবারে মুখের ওপরে অস্বীকার করে কথাটা, যে না আপনি ভুল শুনেছেন, আমি এসব চুমকি কিচ্ছু বলিনি। এই বলে সে কিন্তু চলে যায়। মাথাটা আমার ভীষণই গরম হয়ে গেছিলো যে যেটা আমি নিজের চোখে দেখলাম সেটা ও কী করে অস্বীকার করতে পারে, তাই না? এবার আমার হাজব্যান্ডও আমার কথা বিশ্বাস করছে না এবং সুজয়ও কিন্তু আমার কথায় স্বীকার করছিল না। তো এই জন্যে কিন্তু আমি দুজনের সাথে সেরকম বিশেষের কথা বলছিলাম না। এবং ওই ঘটনার পর থেকে, মানে ওই দিনের পর থেকে আর কি, আমি এটা ফিল করতাম যে আমি যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু সেই বাচ্চা মেয়েটার উপস্থিতি টের পাচ্ছি। এবার আমি এতদিনে আমি এইটুকুনি কনফার্ম হয়ে গেছিলাম যে আর সেটা আর যাই হোক মানুষ তো নয়। ঠিক আছে, এবার আমি এটাও বুঝতে পারছিলাম সে কিন্তু কোনোভাবেই আমাদের কোনো হানি করছিল না। ঠিক আছে, কোনো ক্ষতি করছিল না এবং কোনোভাবেই কোনো ভয় দেখাচ্ছিল না। ঠিক আছে, সে সবসময় আমার সঙ্গে থাকতো, আমি যেখানে যেতাম সেখানে যেত। হ্যাঁ, এবং বারবার খালি একটাই কথা ভেসে আসতো, আমার সাথে একটু খেলবে, আমার সাথে একটু খেলবে। এই কথাটাই বারবার আমি মাঝে মধ্যেই শুনতাম এবং রাত হলে একটা কান্নার শব্দ আমি ভেসে আসতো আর কি। প্রায় এক সপ্তাহ এই জিনিসটা চলার পরে একদিনকে আমার হাজব্যান্ড ওই পেছনের ঘরের যে বারান্দা, সেই ঘরের বারান্দাতে বসে সিগারেট খাচ্ছিল আর কি। তো হঠাৎ করে সে দেখলাম উঠে এসে আমরা যে ঘরে শুয়ে আর কি, আমাদের বেডরুমটা, সেই ঘরে এসে ড্রয়ারে কিছু খুঁজছে, এদিক ওদিক অনেক চারিদিকে খুঁজছে কিছু। আর আমি কী খুঁজছো? বলছে টর্চটা দাও, তাড়াতাড়ি টর্চটা দাও। আমি কেন, কী হয়েছে, এত রাতে কোথায় যাবে? তখন রাত প্রায় 10:30 11টা বাজে। বললাম যে, তখন আমার হাজব্যান্ড বলছে আমি দেখলাম পেছনের পুকুরে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো, সে খেলা করছিল এত রাতে, তারপর হঠাৎ করে তার হাতে পুতুলটা পড়ে গেল এবং সে জলে ঝাঁপ দিল এবং সে একবারই জলের মাঝখানে চলে গেছে এবং সে কিন্তু আর ফিরে আসতে পারছে না। তার সে সাঁতার জানে না, কিন্তু সে আর ফিরে আসতে পারছে না। ঠিক আছে, সে বারবার
তাকে বাঁচানোর জন্য সে বলছে, কিন্তু কেউ বাঁচানোর জন্য নেই এত রাতে। আমি বললাম যে ওটা কিছু নয়, ওটা তোমার তুমি ভুল দেখছো। আমার হাজব্যান্ড বলছে ভুল দেখছি মানে? আমি নিজের চোখে দেখলাম। তখন আমি বললাম যে এই জিনিসটাই আমি সেদিনকে দেখছিলাম, যেদিনকে তুমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। তখন আমার হাজব্যান্ড আবার সেই ঘরে ফিরে যায়। বারান্দায় গিয়ে দেখছে সেই পুকুরটা একেবারেই শান্ত হয়ে গেছে, সেখানে কিচ্ছু নেই। তখন আমার হাজব্যান্ড আবার ফিরে আসে। এসে আমি তখন তাকে বললাম সমস্ত কিছু, যেগুলো আমি ফিল করেছি এতদিন ধরে। এবং সুজয়, যাকে আমি এত কিছু জিজ্ঞেস করার পরে ও যে এত কিচ্ছুরই আমাকে বলেনি, সেই জিনিসটাও আমি আমার হাজব্যান্ডকে বলি। এবং বলার পরে আমি এটা বলি যে তুমি কিছু না কিছুভাবে খোঁজ লাগাও যে এই বাড়িতে কি রহস্য রয়েছে, ঠিক আছে? কারণ সুজয় আমাদের বলবে না, এইটুকুনি আমরা কনফার্ম। হ্যাঁ, তো তুমি কোনো সোর্স লাগিয়ে খবর লাগাও যে কি রয়েছে বাড়িটার ঘটনা। তো আমার হাজব্যান্ড দুদিনের মধ্যে খবর নিয়ে এলো যে এই বাড়িটাতে আমাদের তার আগের যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার যিনি এসেছিলেন আর কি এলাকায়, তিনি এই বাড়িতে থাকতেন। তারা 3জন থাকতেন, তিনি, তার ওয়াইফ এবং তার একটা বাচ্চা মেয়ে চুমকি। এবার ওই চুমকি একদিনকে দুপুরবেলা ওখানে খেলতে খেলতে পুকুরের মধ্যে পড়ে যায়, এবং সেই সময় তাকে বাঁচানোর জন্য কেউ ছিল না, না তার মা ছিল, না সুজয় বলে ছেলেটা ছিল, তখনও সুজয় ছিল। তো সে ওখানে যখন তার বডি উদ্ধার করা হয়, তাকে মৃত হিসেবেই গণ্য করা হয়। তো বাচ্চা মেয়েটা মারা গেছিল ওই সময়। তো ওই দিনের পর থেকে কিন্তু ওই যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনি চাকরি বাকরি ছেড়ে দেন, এবং যে মা, তিনি কিন্তু প্রায় একটা পাগল টাইপের হয়ে গেছিল আর কি। তো তারপরে তারা এখান থেকে চলে যায় দুজনে। তারপরে যিনি এসেছিলেন তিনি ছিলেন একজন সিঙ্গেল পার্সন, মানে আমাদের আগে যিনি এসেছেন তিনি একজন সিঙ্গেল পার্সন, এখনও সংসার কেউ ছিল না, তিনি একাই থাকতেন। তো তারপরে আমরা এসেছি আর কি। তো এই ঘটনা জানার পরে আমরা দুজনে ঠিক করলাম যে কিভাবে সুজয়ের মুখ থেকে খবর বার করা যায়, ঠিক আছে? পরদিন সকালবেলায়, যেদিনকে আমার হাজব্যান্ড খবরটা নিয়ে এসেছিলো আর কি, তারপর দিন সকালবেলাতেই সুজয়কে গিয়ে বললাম আমরা দুজনেই যে সুজয়, একটা কাজ করো, এমন কাউকে নিয়ে এসো যে পুকুর বোঝাতে পারে। সে বলছে, তার মুখ চোখের অভিব্যক্তি পাল্টে যায়। সে বলছে কেন, কি হয়েছে? আমি বললাম যে পেছনে যে পুকুরটা রয়েছে সেই পুকুরটা বুঝিয়ে দাও, কারণ ওই পুকুরটা তো কেউ ব্যবহার করেও না সেরকম, আর পুকুরটার জন্য বেশ মশার উৎপাত। আর 2 নম্বর হচ্ছে রাত হলেই সেখান থেকে বিভিন্ন রকমের কান্নার শব্দ, হাসির শব্দ ভেসে আসে, যেগুলো আমার খুবই ভয় লাগে আর কি, ঠিক আছে? তখন সেই সুজয় বারবার আমাদের কনভিন্স করার চেষ্টা করে যে না, সব করবেন না, কান্নাকার পুকুর, কে কি বলবে না বলবে, আপনারা তো কদিন পরেই চলে যাবেন, আমাকে দেখে থাকতে হবে, আমার প্রবলেম হয়ে যাবে, এই অনেক কিছু বলছিল। আমার হাজব্যান্ড তখন বলে যে তোমার কোনো সমস্যা হবে না, এবং কে কি বললো না বললো সেগুলো আমি বুঝে নেব, ঠিক আছে? তোমাকে যেটা বলা হচ্ছে তুমি সেটা করো। হ্যাঁ, তখন এই কথাটা বলার পরে কিন্তু সুজয় কান্নায় ভেঙে পড়ে। আমি বললাম কী হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন সে সমস্ত ঘটনা বলে যে আপনাদের আসার আগের যে এসেছিল, তার আগে যিনি এসেছিলেন, তারা 3জন ছিলেন, মানে যে ঘটনা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল ঠিক সেই ঘটনাটাই সুজয় বলে। এবং সে বলে যে সুজয়, সে নাকি 25 বছর ধরে, তার বয়স ছিল ওই সময় 45, যে সময় আমাদের সাথে ঘটনা ঘটছিল আর কি, কিন্তু সে প্রায় 20 বছর ধরে সেখানে রয়েছে, সে বাড়িতে সে রয়েছে, মানে তার যখন 25 বছর ছিল সেই সময় থেকে সে বাড়িতে রয়েছে। এবং অনেক ডেভেলপমেন্ট অফিসার এসেছিল আর কি, এসছে গেছে, কিন্তু তাদের মতো কিন্তু কেউ আসেনি, তাদের ফ্যামিলির মতো। যে লোকটা ছিল আর কি, তিনি নাকি সুজয়কে একদম নিজের ভাইয়ের মতো দেখতো। এবং ওই যে চুমকি বলে মেয়েটা, তিনি সুজয়কে একদম নিজের কাকার মতনই দেখতো, খুব ভালোবাসতো সুজয়কে। এবং সুজয়ের যে নিজের ভাইজি ছিল, সেও কিন্তু মাঝে মাঝে ওই বাংলোতে আসতো এবং চুমকির সাথে খেলা করতো, মানে দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। এবং সুজয় চুমকিকে খুব ভীষণই ভালোবাসতো, মানে একদম দুজনকে চোখে হারাতো, এরকম একটা ব্যাপার। তো যেদিনকে ওই ঘটনা হয় সেদিনকে সুজয় বাড়িতে ছিল না, এবং তার মা ছিল বাথরুমে স্নান করতে গেছিলো আর কি, ঠিক সেই সময় এই জিনিসটা হয়। এবার ওই ঘটনার পর থেকে কিন্তু ওই দুজনেই, মা তিনি একটু
পাগল গোছের হয়ে যায়, আর বাবা চাকরি বাকরি ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় দুজনে। তো ওই দিনের পর থেকে কিন্তু আর কোনো রকম কোনো চুমকির যে এক্সিস্টেন্স সেগুলো কিন্তু সুজয় বুঝতে পারেনি। কিন্তু যেদিনকে আমরা এসেছিলাম আর কি, তার একটা রাত কাটার পর থেকে সুজয় বুঝতে পারে যে চুমকি ফিরে এসছে। তখন আমার হাজব্যান্ড বলে যে এটা কি করে সম্ভব। আমাদের আগে যিনি এসেছিলেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনিও তো ছিলেন, তিনি তো কাউকে কিছু দেখেননি বা বুঝেননি, ফিল করেননি, তাহলে আমাদের সময় এরকম কেন হলো। তখন সুজয় বলছে এটা হতে পারে যে যিনি আগেবার এসেছিলেন আপনাদের আগে, তিনি তো একজন সিঙ্গেল এসেছিলেন, তার সাথে কোনো বউ বাচ্চা কেউ ছিল না, তো সেই জন্য হয়তো চুমকি ওই লোকটার সাথে নিজেকে কানেক্ট করতে পারেনি। কিন্তু আপনারাও দুজনে এসেছেন, হয়তো সেই জন্য আপনি দুজনের সাথে কানেক্ট করছে, এবং হয়তো আপনি দুজনকেই চুমকি তার বাবা মার মতো দেখছে, সেই জন্যই হয়তো আপনার দুজনের সাথে কানেক্ট করছে এবং আপনার দুজনের সাথে দেখা করার চেষ্টা করছে। এবং আমি অনেকবার চুমকিকে বারণ করেছিলাম যে আপনাদের দেখা দিতে না, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। তো সেই জন্যই আমি সেদিনকে দুপুরবেলায় সেখানে গিয়ে কান্নাকাটি করছিলাম যাতে সে আর আপনাদের কাছে না আসে। তো এটা ছিল ওই বাংলোর ঘটনা, যেটা সুজয় আমাদেরকে বলল। তারপরে সে আবার কান্না করছিল, বলার পরে যে আপনাদের দোহাই আপনাদের পুকুরটা বুঝবেন না, আমি কথা দিচ্ছি চুমকি আপনাদের ভয় দেখাবে না, হ্যাঁ ওকে আপনারা তাড়িয়ে দেবেন না, ও বেচারি অনেক কম বয়সে অনেক কষ্ট সহ্য করেছে, ওকে আর কষ্ট দেবেন না, ওই পুকুরটাই ওর জায়গা, ওখানে ও থাকে, ওই পুকুর বুঝিয়ে দিলে ও কোথায় যাবে, এরকম করে সে কাঁদছিল আর বলছিল আমাদেরকে। তো আমরা বললাম ঠিক আছে, কিছু করবো না আমরা, সব নিয়ে ভেবো না, এইসব বলা হলো। তো তারপরে সুজয় চুপচাপ হয় আর কি। তো ওই দিনকের পর থেকে কিন্তু ওই যে চুমকির এক্সিস্টেন্স সেগুলো কিন্তু আমরা আরো ভালোভাবে বুঝতে পারছিলাম। সে বারবারই আমাদের সাথে আমাদের কাছে চলে আসতো, এবং আমরা বুঝতে পারতাম যে কে একজন এসছে আমাদের কাছে, যে আমাদের সামনে বসে রয়েছে, এবং যেখানে যেতাম ছাদে ঘরে যেখানে যেতাম সে কিন্তু আমার সঙ্গে সঙ্গেই সবসময় থাকতো। এবার ওই যে ওই ঘটনা প্রায় 4 মাস পরে আমি প্রেগনেন্ট হই, এবং প্রেগনেন্ট যেদিনটা আমি হই তারপর থেকেই কিন্তু চুমকি যে এক্সিস্টেন্স যেটা আমরা ফিল করতাম আমি আমার হাজব্যান্ড দুজনে, সেটা কিন্তু ধীরে 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 কমতে শুরু করে। যেদিনকে আমার মেয়ে হয়েছিল, মেয়ে আমাদের বাড়িতে আসে, সেদিনকে কিন্তু চুমকির আর কোনো উপস্থিতি আমরা টের পাই না। যেদিনকে আমাদের মেয়ে আসে তারপর থেকে কোনো উপস্থিতি আমরা টের পাই না। আমরা এটাই মনে করছিলাম যে হয়তো চুমকি এসছে আমাদের মেয়ের মাধ্যমে। এবার একটা জিনিস যেটা খুবই অদ্ভুত, ওই আমাদের যে মেয়ে, তার নাম ছিল তনয়া, সে কিন্তু জল দেখলে প্রচণ্ড পরিমাণ ভয় পেত। মানে তাকে ছোটোবেলায় স্নান করানোই যেত না, এবং সে কোনো সমুদ্রের জায়গা বা কোনো নদীর জায়গায় যদি ঘুরতে নিয়ে যেতাম সে কিন্তু প্রচণ্ড ভয় পেত, মানে জলে তার প্রচণ্ড ভয়। সে এখন একটু বড় হয়েছে, কিন্তু এখনও কিন্তু সে জল দেখলে ভীষণ ভয় পায়। তো এটা ছিল ঘটনা আজকে। আশা করছি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlog00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।